যথাসময়ে বিজ্ঞানী হত্যার জবাব দেবে ইরান, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে এবার মেয়ে ইলতিজাকেও গৃহবন্দী করল মোদী সরকার। ৩৭০ ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরের প্রথম নির্বাচন অনুষ্ঠিত। ইরানি পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহকে বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল মোসাদ, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প কেন হারলেন জানালেন ইমরান খান। টাইগ্রের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইথিওপিয়ার সামরিক বাহিনী। মুম্বাই হামলার মাস্টারমাইন্ডকে ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা। সবার আগে হত্যাকারী ও নির্দেশদাতার সাজা নিশ্চিত করতে হবে, বলল খামেনি। এবং ১৩ মুসলিম দেশের বিরুদ্ধে আরব আমিরাতের নিষেধাজ্ঞার কারণ কি, এ নিয়ে শুনবেন একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানীকে হত্যার জবাব যথাসময়ে দেওয়া হবে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যকে একটি গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইহুদিবাদীদের পাতানো ফাঁদে পা দেওয়ার ব্যাপারে দেশের জনগণ যথেষ্ট সচেতন। ইসরায়েল মধ্যপ্রাচ্যে গোলযোগ এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করেছে, কিন্তু তাদের জানা উচিত যে আমরা এরই মধ্যে তাদের পরিকল্পনা জেনে গেছি এবং তারা তাদের শয়তানির লক্ষ্য অর্জন করতে সফল হবে না। গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে মোহসেন ফাখরিজাদেহকে গুপ্তঘাতকেরা বোমা হামলা ও গুলি চালিয়ে শহীদ করে। এরপর শনিবার ইরানের মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। তিনি আরও বলেন, এ ধরনের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে ইরানের জনগণ জবাব দিতে যথেষ্ট সাহসী এবং তারা এই অপরাধকে বিনা জবাবে পার পেতে দেবে না। এই অপরাধের জবাব ইরানের কর্মকর্তারা যথাসময়ে দেবেন। ডক্টর হাসান রুহানি বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং যারা ইরান বিরোধী তাদের সবার জানা উচিত যে দেশের উন্নয়ন এবং গবেষণা কর্ম দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং আমাদের প্রিয় একজন ফাখরিজাদের শূন্যস্থান পূরণে বহু ফাখরিজাদে তৈরি হবে। এর আগে আজই প্রেসিডেন্ট হাসান রুহানি শহীদ বিজ্ঞানীর পরিবার এবং স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা পাঠান। একই সঙ্গে তিনি দেশের বিজ্ঞানী সম্প্রদায় ও বিপ্লবী জনগণের প্রতিও সমবেদনা জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে তার মেয়ে ইলতিজাকেও। নিজেই টুইট করে একথা জানিয়েছেন মেহবুবা মুফতি। সম্প্রতি গ্রেফতার করা পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা ওয়াহিদ পারার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের ধরে নিয়ে গৃহবন্দী করা হয় বলে দাবি মেহবুবার। এনডিটিভির খবরে বলা হয়েছে, মেহবুবা মুফতি এক টুইটে শুক্রবার লিখেছেন, আমাকে আবারও অন্যায়ভাবে আটক করা হয়েছে, আমার মেয়েকে গৃহবন্দী করা হয়েছে, তবে পুলিশ তাদের আটক ও গৃহবন্দী করে রাখার অভিযোগ অস্বীকার করেছে। ভারতের কাশ্মীর জেলা উন্নয়ন পরিষদ ডিডিসি নির্বাচনের আগে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহে মেহবুবা মুফতির দল ডিপিডি নেতা ওয়াহিদ পারাকে গ্রেফতার করে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ওয়াহিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইতেও সাবেক মুখ্যমন্ত্রী ও তার মেয়ে বন্দী করা হয়েছে বলে অভিযোগ করেছে পিডিপি নেত্রী। শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে মেহবুবা লেখেন, ফের বেআইনিভাবে আটক করা হয়েছে আমাকে। গত 2 দিন ধরে পুলওয়ামায় ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি ছিল না জম্মু ও কাশ্মীর প্রশাসন। বিজেপির মন্ত্রী এবং তাদের অনুচরদের কাশ্মীরে অবাধ বিচরণের অনুমতি রয়েছে, শুধু আমার বেলাতেই নিরাপত্তার দোহাই। ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ায় তার মেয়ে ইলতিজাকেও গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে মেহবুবা। এ বিষয়ে তিনি লেখেন, এদের নিষ্ঠুরতা কোনো সীমা নেই। ভিত্তিহীন অভিযোগ এনে ওয়াহিদকে গ্রেফতার করা হয়েছে, তার পরিবারকে সমবেদনা জানানোর অধিকারটুকুও নেই আমাদের। এমনকি আমার মেয়ে ইলতিজাকেও গৃহবন্দী করা হয়েছে। এই মুহূর্তে তাদের কোথায় রাখা হয়েছে তা খোলসা করেননি মেহবুবা। জেলা পরিষদের নির্বাচন ঘিরে কাশ্মীর উপত্যকায় প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেই সময় গত বুধবার ওয়াহিদ পারাকে গ্রেফতার করে এনআইএ। মেহবুবা ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়াহিদ দক্ষিণ কাশ্মীরে পিডিপির ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুলওয়ামা থেকে জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। ভারতের সংবিধানে স্বায়ত্তশাসন সম্পর্কিত ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের পাশাপাশি ১২,১৫৩টি পঞ্চায়েত আসনেও ভোট হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্যে শনিবার সকাল 7টায় প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়, চলে দুপুর 2টা পর্যন্ত। দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার গড়ে 39.6%। শেষ দফার ভোট না হওয়া পর্যন্ত এক্সিট পোলের ফলাফল ঘোষণায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল
ডিডিসি ৮ দফায় নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মোট ২৮০টি আসনে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ পর্ব শেষ হবে ১৯ ডিসেম্বর, ফল প্রকাশ ২২ ডিসেম্বর। প্রথম দফায় মোট ৪৩ আসনে ভোট গ্রহণ হয়েছে। ২৫টি কাশ্মীরে এবং ১৮টি জম্মুতে। মোট ৭ লাখ বৈধ ভোটার ছিল আসনগুলোতে। ৩৭০ ধারা অর্থাৎ বিশেষ মর্যাদা বাতিল করার পর এই প্রথম কোনো নির্বাচন হচ্ছে কাশ্মীরে। স্বাভাবিকভাবেই উপত্যকা তথা জম্মুতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন হয়েছে অতিরিক্ত ১৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাশ্মীরেও বাড়ানো হয়েছে নিয়মিত তল্লাশি। সব মিলিয়ে নিরাপত্তার কোনো রকম ঘাটতি রাখতে চায় না প্রশাসন, কারণ এই নির্বাচনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের বর্তমান পরিস্থিতি কী, কাশ্মীরবাসী কী চাইছে, সবাই স্পষ্ট হবে এই ভোটের মাধ্যমে। এই ডিডিসি নির্বাচনে মূল লড়াই পিডিপি, ন্যাশনাল কনফারেন্স সহ কাশ্মীরের বিভিন্ন ছোট রাজনৈতিক দলের জোট অর্থাৎ গুপকার জোটের বিরুদ্ধে বিজেপির। কংগ্রেস প্রথমে নিজেদের গুপকার জোটের অংশ হিসেবে ঘোষণা করলেও জাতীয় রাজনীতির বাধ্যবাধকতার জন্য পরে পিছিয়ে এসেছে। গুপকার জোটের অন্যতম নেত্রী মেহবুবা মুফতি দাবি করেছেন, ভোটের আগে তাদের প্রার্থীদের সঠিকভাবে প্রচারণা করতে দেওয়া হয়নি, যদিও নির্বাচন কমিশন সেই দাবি খারিজ করে দিয়েছে। ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একজন ইসরায়েলি সাংবাদিকদের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যায় মোসাদের জড়িত থাকার বিষয়টি ইঙ্গিত করেন। ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদেহ শুক্রবার বিকালে রাজধানী তেহরানের অদূরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারান। এ বিষয়ে ইওসি মেলমান নামে ইসরায়েলের এক সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ট্রাম্প বলেন, ফাখরিজাদেহকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করে আসছিল। এছাড়া ট্রাম্প নিজে এক টুইট বার্তায় মোহসেন ফাখরিজাদেহকে তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগর বলেও দাবি করেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরানি পদার্থবিজ্ঞানীর পুরুষোচিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। এই ঘটনায় বোঝা যায় এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে তারা পায়ে পাড়া দিয়ে একটি যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। কোভিড-19 মহামারী না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সহজেই জিতে যেতেন। স্থানীয় সময় শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমন মন্তব্য করেন। ইমরান খান মনে করেন, মার্কিন গণমাধ্যমের সব জরিপ ট্রাম্পের বিরুদ্ধে গেলেও কোভিড-19 মহামারী না হলে ট্রাম্প নিশ্চিতভাবে জয়ী হতেন। তিনি বলেন, সমাজে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও কোনো দেশের নেতার দেশ পরিচালনায় গণমাধ্যম কখনো হুমকি নয়। এক্সপ্রেস নিউজের টু দ্য পয়েন্ট অনুষ্ঠানের সঞ্চালক মনসুর আলীকে ইমরান খান আরও বলেন, গণমাধ্যমে আমারও সমালোচনা হয়, এগুলো আমার কোনো সমস্যা করছে না, এটি সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে। এর ভালো উদাহরণ হতে পারে ডোনাল্ড ট্রাম্প। মূলধারার সব গণমাধ্যম ট্রাম্পকে যেভাবে আক্রমণ করেছে তাতে মনে হয়েছে ট্রাম্পের ভূমিদশ পরাজয় হবে। প্রকৃতপক্ষে তা কিন্তু হয়নি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প সবচেয়ে বেশি অর্থাৎ পরাজিত প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। জো বাইডেন তার চেয়ে বেশি ভোট পেয়েছেন, এটি আলাদা বিষয়। করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের বেকারত্বে দেখা না দিলে আর মৃত্যুর সংখ্যা যদি কম হতো তবে ট্রাম্প অবশ্যই জয়ী হতেন, মিডিয়া যাই করুক না কেন। গণমাধ্যমের সঙ্গে তার সুসম্পর্ক থাকার দাবি করে সাবেক এই ক্রিকেটার বলেন, সমালোচনা সমাজের সম্পদ, আর চিন্তা প্রগতির জন্য মত প্রকাশের স্বাধীনতা জরুরি। ইমরান বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু এটি কখনো কখনো স্বাধীনতার পাশাপাশি দায়বদ্ধতা প্রদর্শন করে না এবং প্রচার ও অপবাদ প্রচারের বিশৃঙ্খলা অবলম্বন করে, যা অর্থনৈতিক পুনর্জাগরণের জন্য সরকারের প্রচেষ্টাকে আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্রে এখনও ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এদিকে টানা লকডাউনে দেশের অর্থনীতিতেও কঠিন পরিস্থিতি চলছে, বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে। ইথিওপিয়ার সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলীয় টাইগ্রে রাজ্যের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আসার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। কয়েক সপ্তাহ ধরে ইথিওপিয়ার বিদ্রোহী দল টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের সঙ্গে সেনাবাহিনীর সংঘাত চলছে। ইথিওপিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হাসান ইব্রাহিম বলেন, সেনাবাহিনী টাইগ্রের রাজধানী মেকেলের উত্তরের এলাকায় ইউক্রো দখল করে নিয়েছে, এর পাশাপাশি দখল করেছে কয়েকটি এলাকা। সম্প্রতি ইথিওপিয়া সরকার বলে টাইগ্রে এলাকার চূড়ান্ত পদক্ষেপ নিতে শুরু করেছে। তারপরেই সেনাবাহিনী এই ঘোষণা এলো। সেনাবাহিনীর সঙ্গে টিপিএলএফ এর সদস্যদের সংঘর্ষে কয়েকশো লোকের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। সংঘাতে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই সংঘাত নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ছে, কারণ টাইগ্রের সব ফোন, মুঠোফোন এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে। 2008 সালে মুম্বাই হামলার দায়ে ভারতে দণ্ডিত এক লস্করি তাইয়েবা সদস্যকে ধরতে $50 লাখ
পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হামলার প্রায় 12 বছর পর দেশটির বিচারের জন্য পুরস্কার কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন সরকারের নোটিশে বলা হয়েছে, মুম্বাইয়ে তাজ হোটেলে হামলায় ভূমিকার জন্য পাকিস্তান ভিত্তিক বিদেশি সন্ত্রাসী সংগঠন LETর সিনিয়র সদস্য সাজিদ মিরকে ধরতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার ভারতে সম্প্রচার মাধ্যম NDTVর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 2008 সালে মুম্বাইয়ে হোটেল, রেল স্টেশন, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় বন্দুকধারীরা। এই হামলায় প্রাণ হারান 160 জনেরও বেশি মানুষ। পাকিস্তান সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা এই হামলার জন্য দায়ী করে থাকে ভারত। গোষ্ঠীটির প্রশিক্ষণ পাওয়া 10 জঙ্গিও হামলা চালায়, যার মধ্যে 9 জনই পাল্টা পুলিশি অভিযানে নিহত হয়। বেঁচে যাওয়া একমাত্র সদস্য আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ড 2012 সালে কার্যকর করে ভারত। মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, সাজিদ মির ছিল মুম্বাই হামলার অপারেশনাল ম্যানেজার। হামলার পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই বিবৃতিতে বলা হয়, 2011 সালে একটি মার্কিন আদালত সাজিদ মিরকে সন্ত্রাসীদের উপকরণ সহায়তা দেওয়া, বিদেশি সরকারি ও সম্পত্তি ধ্বংসের ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করে। 2019 সালে FBI-এর মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট তালিকায় যুক্ত হয় সাজিদের নাম। ইরানের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের অঙ্গীকার করেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বিবৃতিতে তিনি বলেন, হত্যাকারী ও এর নির্দেশদাতাদের সাজা নিশ্চিত করাই ইরানের অগ্রাধিকার। শুক্রবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওই মন্ত্রণালয়ের অধীনস্থ গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসেন ফাখরিজাদেহকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী ও তার দেহরক্ষীদের মধ্যে সংঘর্ষের পর গুরুতর আহত ফাখরিজাদেহকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যক্রমে চিকিৎসক দল তাকে বাঁচাতে সব রকম চেষ্টা করেও ব্যর্থ হন। আর কিছুক্ষণ আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, এক বিবৃতিতে ফাখরিজাদেহকে দেশের বিশিষ্ট পরমাণু ও প্রতিরক্ষামূলক বিজ্ঞানী হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন, হত্যাকারী ও যারা এই হত্যাকাণ্ডের আদেশ দিয়েছে তাদের জন্য দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করাটাই এখন ইরানের অগ্রাধিকারের বিষয়। এ সম্পর্কে আর বিস্তারিত ব্যাখ্যা দেননি খামেনি। 2010 থেকে 2012 সালের মধ্যে ইরানের 4 জন পরমাণু বিজ্ঞানী হত্যার শিকার হন। এইসব হত্যায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের জড়িত বলে অভিযোগ করে আসছে ইরান। 2018 সালে মে মাসে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত এক উপস্থাপনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশেষভাবে মোহসিন ফাখরিজাদের নাম উল্লেখ করেন। 13টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই 13টি দেশের মধ্যে আছে ইরান, তুরস্ক, সিরিয়া, সোমালিয়া, আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান, তিউনিসিয়া, আফগানিস্তান, লিবিয়া ও ইয়েমেন। এর মধ্যে কেনিয়া ছাড়া প্রত্যেকটি দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এমন সময় দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো যখন ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্থাপিত হয়েছে এবং দেশ দুটির মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য আসলে এই ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়, তাও শুধু ভ্রমণ ভিসার বেলায় নয়, কর্মসংস্থান ভিসার ক্ষেত্রেও প্রয়োগ করা হবে বিধিনিষেধ। এসব দেশের মধ্যে কিছু দেশের সঙ্গে ইরানের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কেন সংযুক্ত আরব আমিরাত এই নিষেধাজ্ঞা জারি করলো সেটা তারা পরিষ্কার করে বলছে না। কাজে এটা নিয়ে অনেক রকম জল্পনা চলছে। অনেকে মনে করছেন ইসরায়েলকে খুশি করার জন্য এই উদ্যোগ নিয়েছে আরব আমিরাত। নিষেধাজ্ঞার কবলে পড়া 13টি দেশের বহু মানুষ সংযুক্ত আরব আমিরাতে কাজ করে। বিশেষ করে পাকিস্তান, ইরান, সিরিয়া, লেবানন এবং আফগানিস্তানের অনেক অভিবাসী আছেন দেশটিতে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এর পিছনে হয়তো নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কাজ করছে, বিশেষ করে সম্প্রতি সৌদি আরবে ফরাসি দূতাবাসে হামলার ঘটনার পর। কিন্তু এই যুক্তি অনেকে মানতে পারছেন না, কারণ সেই হামলায় জড়িত ছিল এক সৌদি নাগরিক। অথচ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমন সব দেশের বিরুদ্ধে যাদের বেশিরভাগ ইরানের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত বা যাদের সঙ্গে ইরানের উল্লেখযোগ্য সম্পর্ক আছে। শুধু তাই নয়, এই 13টি দেশের মধ্যে 11টি দেশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিককরণের সমালোচনা করেছে। কোনো কোনো দেশ বেশ তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছে। ফলে তাদেরকে একটা শিক্ষা দেওয়া এবং নতুন মিত্র ইহুদি ইসরায়েলকে খুশি করা হতে পারে এই নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য।